1972 সালের এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। উরুগুয়ের এয়ারফোর্স ফ্লাইট 571 45 জন যাত্রী সহ বিমানটি দক্ষিণ আমেরিকার তুষার ঢাকা আন্দিজ পর্বতমালায় গিয়ে ক্র্যাশ করে। এই দুর্ঘটনায় 12 জন যাত্রী সাথে সাথেই মারা যান। তবে বেঁচে যাওয়া যাত্রীদের সাথে ঘটে আরও মর্মান্তিক ঘটনা। যারা বেঁচে ছিল তারা আটকা পড়ে যায় বরফের তুষার ঢাকা আন্দিজ পর্বতে। দিনের পর দিন চলে যায়, কিন্তু তাদের উদ্ধার করতে কোনো উদ্ধারকারী দলই আসে না। ঘটনাটি তখন দক্ষিণ আমেরিকায় বেশ হইচই ফেলে দিয়েছিল। উদ্ধারকারী দল প্রায় 3 মাসের মতো তাদের উদ্ধার কাজ চালিয়েও উক্ত বিমান সাথে যাত্রীদের কোনো হদিসই খুঁজে পায় না। প্রকৃতির নির্মমতা, হাড় কাঁপানো ঠান্ডা আর ক্ষুধার সঙ্গে লড়াই করতে গিয়ে তারা বাধ্য হয় এক অকল্পনীয় সিদ্ধান্ত নিতে। বেঁচে থাকার জন্য তারা শেষমেশ মৃত যাত্রীদের শরীরের মাংস খাওয়া শুরু করে। এই সত্য ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কিছু বই প্রকাশিত হয়, পরে বিভিন্ন ডকুমেন্টারি ও সিনেমা বানানো হয়। তবে সোসাইটি অব দ্য স্নো এই মুভিটি উক্ত ঘটনাকে নতুনভাবে উপস্থাপন করেছে। তো আজকে ব্যাখ্যা করব নেটফ্লিক্সের বহুল আলোচিত সোসাইটি অব দ্য স্নো মুভিটি, যা সম্পূর্ণ সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে, যা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে বেঁচে থাকার জন্য মানুষ কত দূর যেতে পারে। তবে চলুন দেখে আসি ফ্লাইট 571 কীভাবে বিধ্বস্ত হলো, বেঁচে যাওয়া যাত্রীরা বেঁচে থাকার জন্য কী পরিকল্পনাই বা করল, আর শেষ পর্যন্ত তারা উক্ত বরফের পাহাড় থেকে বেঁচে ফিরতে পেরেছিল কিনা। তো মুভিটি ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। 1972 সালের অক্টোবর মাসের ঘটনা। উরুগুয়ের একটি রাগবি খেলার দলকে দেখা যায়। তারা বেশ কিছু সদস্যরা একটা ম্যাচ খেলছে। খেলা শেষে ম্যাচের প্রত্যেক সদস্যরাই তাদের নিজ দলের সদস্যদের বেশ প্রশংসা করছে। তার কারণ তারা খুব শীঘ্রই একটা বড়সড় ম্যাচ খেলার জন্য চিলিতে যাবে, আর সেটার জন্যই তারা প্রস্তুতি নিচ্ছে। এই ছেলেটির নাম নুমা। মুভি শুরু হয় এই নুমার কথোপকথন দেখিয়ে। নুমাই শুরু থেকে পুরো ঘটনাটি বলছে। তো এরপর আসে সেই দিন, বৃহস্পতিবার, সময় সকাল 8টা। বিমান ভ্রমণের সবাই তাদের পরিবার থেকে বিদায় নিচ্ছে। ভ্রমণের আগে যাত্রীরা সবাই মিলে কিছু ফটোগ্রাফি করে। এই যাত্রার যাত্রীরা সবাই বেশ খুশি। খানিকক্ষণ বাদে ফ্লাইট 571 চিলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীরা কেউ কাউকে চেনে না, তবে নুমাদের দলটায় বেশ কিছু অল্প বয়সী ছেলেরা ছিল। তারা প্রত্যেকের সাথে পরিচিত হচ্ছে। বিমান নয়, যেন সবাই একটা পরিবার। ফ্লাইট 571 চিলির দিকে যাত্রা করে। তবে মাঝে আন্দিজ পর্বতমালা পাড়ি দিয়ে তাদের চিলিতে পৌঁছতে হবে। আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম এবং পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ পর্বতশ্রেণী। এই পর্বতমালা মোট 60টি দেশকে নিয়ে তৈরি, আর এটি পৃথিবীর দীর্ঘতম এবং দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা। এটা এতটাই উঁচু যে এই ধরনের ছোটোখাটো বিমান এই পর্বতমালার উপর দিয়ে যেতে পারে না। তবে তাদেরকে দক্ষিণে যেতে হলে নিচু কোনো জায়গা বেছে নিতে হবে, যেখান থেকে বিমান অনায়াসে যেতে পারবে। আর এই বিমানগুলো তাই করে। তবে এতে করে বিমানের জ্বালানি খরচ বেশি হয়। নুমাদের ভেতরে একজন যাত্রী এটাই বাকিদের বোঝাচ্ছিলেন। তাদের বিমান তখন এমনই একটি জায়গা অতিক্রম করছে। একটু পরে বিমানে হালকা একটু ঝাঁকুনি দেয়। তবে সব ঠিকঠাকই ছিল। নুমা বিমানের পিছনের একটা জায়গায় বসেছিল। তখনই অন্য একজন এসে নুমাকে সামনে পাঠিয়ে দিয়ে তিনি সেখানে বসে পড়েন। একটু পরে দেখা যায় বিমান একটা তুষার ঝড়ের ভিতর দিয়ে এগোচ্ছে। এতে করে বিমানের বেশ কিছু ঝাঁকুনি সৃষ্টি হয়। যাত্রীদের ভেতর তীব্র আতঙ্ক দেখা যায়। সবাই বেশ ভয় পেয়ে আছে। ঘন তুষার ঝড়ের কারণে পাইলট সামনে কিছুই দেখতে পাচ্ছিলেন না। একটু পরে বিমান ঝড় থেকে বেরিয়ে আসে, কিন্তু পরক্ষণে দেখা যায় বিমানের সামনে এক বিশাল পাহাড়। পাইলট সেটা অতিক্রম করার চেষ্টা করেন, কিন্তু ওই দিন ভাগ্য তাদের সাথে ছিল না। বিমান উক্ত সুউচ্চ পাহাড় অতিক্রম করতে পারে না। এতে করে বিমানের পেছনের অংশ পাহাড়ের সাথে সজোরে ধাক্কা খায়, যার ফলে বিমানের পেছনের অংশ ভেঙে আলাদা হয়ে যায়। পেছনে থাকা বেশ কিছু যাত্রী ছিটকে বাইরে চলে যায়। এরপর বিমানের সামনের অংশ বরফের পাহাড়ের নিচের দিকে পড়তে শুরু করে। ভেতরে থাকা সবার অবস্থা তো বেশ মারাত্মক। প্লেন এইভাবে বরফের বুক চিরে দ্রুত গতিতে সামনে এগিয়ে যায় এবং এক পর্যায়ে এটি বরফের একটা জায়গায় গিয়ে সজোরে ধাক্কা লেগে থেমে যায়। এত দ্রুত গতিতে ধাক্কা লাগার ফলে প্লেনের ভেতরে সবকিছু ভেঙে চুরে একাকার। তো এরপর কিছুটা সময় সবকিছু শান্ত। ভেতরে থাকা সবার অবস্থা খুবই খারাপ।
একটু পরে যারা বেঁচে ছিল তাদের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে, তবে তাদের অবস্থা তেমন ভালো নয়। রক্তাক্ত অবস্থায় এক একজনের জ্ঞান ফিরে আসে, কারো পা ভেঙেছে, কারো আবার মাথা, এমন অবস্থা। পাইলট সাথে সাথেই মারা যান। প্লেন তখন আন্দিজ পর্বতমালার কোনো একটা জায়গায়, চারপাশে বরফ তুষারে ঢেকে আছে। একটু পরেই রাত নেমে আসে, আর রাতে তাপমাত্রা 86 ডিগ্রি কমে যায়। প্রচণ্ড ঠান্ডায় কেউ ঠিক থাকতে পারছিল না। যারা বেঁচে ছিল তারা প্লেনের ভাঙা অংশের ভেতরে সবাই একসাথে গুটিসুটি হয়ে আছে। ঠান্ডায় সবাই কাতরাচ্ছে। কেউ কেউ এই প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। এরই নাম আন্দিজ পর্বতমালা। কোনোভাবে রাতটা তারা পার করে। সকাল হলে দেখা যায় বরফে জমে কয়েকজন মারা গেছে। যারা বেঁচে ছিল তারা আস্তে আস্তে উঠে পড়ে। নুমা বাহিরে বের হলে দেখে চারপাশে আন্দিজ পর্বতমালার বড় বড় পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তারা সবাই আটকা পড়ে আছে তুষার বরফের পাহাড়ে। যারা বেঁচে ছিলেন তারা সবাই প্লেনের ভেতরটা পরিষ্কার করছে। তাদের এখন বেঁচে থাকতে হলে প্রথমত খাবার, সাথে গরম পোশাকের প্রয়োজন। তো খাবারের জন্য কয়েক বোতল ক্যান আর চকলেট ছাড়া আর তেমন কিছুই পাওয়া যায় না। তো এরপর তারা সকল মৃতদের সরিয়ে সবাইকে একপাশে রাখা হয়। ইতিমধ্যে তারা 11 জনের লাশ শনাক্ত করতে পেরেছে। এরপর তারা তাদের সাথে থাকা খাবারগুলো সবাই ভাগ করে খায়। দিন শেষ হয়ে রাত নেমে আসে। দিন কোনোভাবে ঠিকঠাক থাকলেও রাতের অবস্থা বেশ খারাপ, কারণ রাতে প্রচণ্ড ঠান্ডা, সাথে তুষার ঝড়। নুমারা সবাই প্লেনের ভেতরে থাকার জন্য ব্যবস্থা করে নেয়। প্লেনের ভাঙা অংশটা তারা কোনোভাবে আটকে দেয়, যাতে বাহিরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। কোনোভাবে ওই দিন রাতও কেটে যায়। তারা এইখানে ইতোমধ্যে 3 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও কোনো উদ্ধারকারী দল এসে পৌঁছায়নি। কারো কারো অবস্থা বেশ খারাপ। তারা বরফ গলিয়ে পানি তৈরি করে তৃষ্ণা মেটায়। তো ওই দিনই তারা খানিকটা দূরে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। দেখা যায় দূরে একটা ছোট প্লেন উড়ে যাচ্ছে। নুমারা সবাই ডাকাডাকি করে। তারা তো বেশ খুশি, তারা এইবার এই ভয়ানক জায়গা থেকে বের হতে পারবে। কিন্তু কিছুক্ষণ বাদে প্লেনটি আর দেখা যায় না। তবে তারা ভাবে প্লেনটি হয়তো উদ্ধারকারীদের নিয়ে আবার ফিরে আসবে। কিন্তু দিন শেষ হয়ে রাত নেমে আসে, প্লেনটি আর ফিরে আসে না। তো এইভাবে কেটে যায় আরও একটা দিন। সাহায্য না আসলে তারা এইখানে মারা পড়বে নিশ্চিত, হয়তো ঠান্ডায়, নয়তো না খেয়ে। সুতরাং নুমা তখন বলে তাদের সেই জায়গায় যাওয়া উচিত যেখানে প্লেনটির পেছনের অংশ বিধ্বস্ত হয়েছিল, কারণ প্লেনের পেছনের অংশে ব্যাটারি রাখা আছে, আর ব্যাটারি পেলে তারা রেডিও চালু করে সাহায্য চাইতে পারবে। তারা তখন তাই করে। নুমা সহ তারা 4 সদস্যের একটা টিম প্লেনটির পেছনের অংশ খুঁজতে বেরিয়ে পড়ে। তো তারা বরফের পাহাড় বেয়ে উপরের দিকে উঠছে। এইভাবে বেশ খানিকক্ষণ ওঠার পরে তারা পেছনের দিকে তাকালে দেখে তারা এইখান থেকে তাদের ভেঙে যাওয়া বিমানটি তারা দেখতে পাচ্ছে না। তো তারা তখন ভাবে এইখান থেকে বিধ্বস্ত প্লেনটির কোনো হদিসই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে উদ্ধারকারী দল উপর থেকে তাদের কিভাবে দেখতে পাবে, আর তারা কিভাবেই বা এইখান থেকে বের হবে? তারা বেশ চিন্তা পড়ে যায়। তারা আর এগোয় না, আবার ফিরে আসে। এইভাবে কেটে যায় 6 দিন। নুমা তার ভাষ্যমতে বলে যে খাবার অবশিষ্ট ছিল সেটা তারা গত রাতেই খেয়ে নিয়েছে। এখন খাবার জন্য কিছুই বাকি নেই। সবাই মারাত্মক ক্ষুধার্ত। কেউ কেউ আবার নিজের শরীরের উঠে যাওয়া চামড়াও খেয়ে নিচ্ছে। তো সবাই চুপচাপ প্লেনের ভিতর বসে আছে। সবাই বেশ ক্ষুধার্ত। কয়েকজন তখন বলে উদ্ধারকারীরা না আসলে তারা না খেয়ে মারা পড়বে। এমন অবস্থায় তারা এখন কি করবে? কেউ কেউ বলে বাইরে মারা যাওয়া লাশ রয়েছে, না খেয়ে মারা যাওয়ার চেয়ে সেগুলো মাংস খেয়ে বেঁচে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু সবাই এতে সম্মতি দেয় না। তবে করার কিছুই নেই, বাঁচতে হলে তাদের খেতে হবে। নুমা বলে কারো সম্মতি ছাড়া তার মৃতদেহ থেকে মাংস খাওয়াটা অপবিত্র কাজ। তারা এটা করতে পারে না, কারণ এতে দাতার সম্মতি প্রয়োজন। কেউ কেউ ক্ষুধর জ্বালা সহ্য করতে না পেরে জুতোর চামড়া খাচ্ছে, কেউ কেউ আবার সিগারেট চিবিয়ে খাচ্ছে। না খেতে পেয়ে কারো কারো প্রস্রাব কালো রঙের হয়ে গেছে। তো এখন পর্যন্ত তারা মোট 27 জন বেঁচে আছে। তারা বরফ গলা পানি খেয়ে 21 দিন পার করে। তারা নিজেরাও জানে না যে আদৌ তাদের কাছে কোনো সাহায্য আসবে কিনা। সবাই প্লেনের ভেতর বসে আছে। ক্ষুধা যেন তাদের পিছু ছাড়ে না। একজন তখন বলে সে অনুমতি দিচ্ছে, সে মারা গেলে বাকিরা তার দেহ ব্যবহার করতে পারবে। তো তার কথা শুনে বাকিরাও কয়েকজন নিজেরা নিজেদের দেহগুলো মারা যাওয়ার পরে অন্যদের ভক্ষণের জন্য অনুমতি দেয়।
কিন্তু নুমা এই বিষয়ে কোনো কথা বলে না। তো এইবার দেখা যায় এই মুভির সবথেকে বড় একটা হৃদয় বিদারক কাহিনী, যা সত্য ঘটনার মতোই করেই দেখানো হয়েছে। দেখা যায় কয়েকজন এই তীব্র ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তারা বাইরে মারা যাওয়া লাশগুলোর কাছে চলে যায়। এরপর তারা কয়েকজন গিয়ে উক্ত লাশগুলোর মাংস খেতে শুরু করে। তবে একটু পরে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে না পেরে প্লেনে থাকা বাকি আরও কয়েকজন তারাও শেষমেশ বাইরে চলে যায়। তারা ক্ষুধার কাছে হেরে যায় জীবন বাঁচানোর জন্য। তবে নুমা এইসব খেতে একদমই রাজি নয়। যাই হোক, তারা যাত্রীদের সুটকেসের ভেতর একটা রেডিও খুঁজে পায়। সেটা অন করে তারা নিউজ শোনে। তো নিউজে বলা হয় আন্দিজ পর্বতমালার বিধ্বস্ত উরুগুয়ে বিমানের সন্ধানে তারা ৬৬টি অভিযান চালিয়েও বিমানের কোনো হদিসই খুঁজে পায়নি। সুতরাং তারা আপাতত উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। এই নিউজ শুনে সবাই তো একদমই হতাশ। কেউ কেউ আবার তীব্র রাগ দেখাতে শুরু করে। তাদের এইখান থেকে বেঁচে ফেরার আর কোনো উপায় নেই। এখন তাদের নিজেদেরকেই বাঁচতে হলে কিছু করতে হবে। তো দেখা যায় নুমারা ৩ জনের একটা টিম আবারও বিমানের পেছনের অংশের খোঁজে চলে যায়। দীর্ঘক্ষণ তারা হেঁটে অবশেষে বিমানের একটা অংশ খুঁজে পায়। সেখানে তারা তেমন কিছুই পায় না। তবে একজন মৃত মানুষ সেখানে পড়ে থাকতে দেখা যায়। তারা হতাশ হয়ে আবার ফিরে আসে। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে না পেরে নুমা শেষমেশ উক্ত মাংস খেতে বাধ্য হয়। তো এমনই একদিন তারা সবাই প্লেনের ভিতর বসে আছে। তারা সবাই নিজেদের ভেতর কথা বলছে, একটু মজা করছে। তখনই তারা বাইরে একটা শব্দ শুনতে পায়। বিমানটি খানিকটা ঝাঁকুনি দেয়, আর হঠাৎই একটা প্রবল তুষার ঝড় তাদের বিমানের উপরে এসে আছড়ে পড়ে। এতে করে তুষার বরফ তাদের বিমানের ভেতরে ঢুকে পড়ে। সবকিছু আবার ভেঙে চুরে একাকার। সবাই বরফের নিচে চাপা পড়ে যায়। কারো কারো অবস্থা বেশ খারাপ। বাইরে তুষার ঝড় চলছে। দেখা যায় তাদের বিমানটি পুরোই বরফের নিচে চাপা পড়ে গেছে। কোনোভাবে তারা কয়েকজন বের হতে সক্ষম হয়। এরপর তারা বাকিদের উক্ত বরফের নিচ থেকে বের করে। নুমারা বাইরে তাকিয়ে দেখে প্রচণ্ড বড় একটা তুষার ঝড় আবার তাদের উপর আছড়ে পড়ে। এরপর আবার সবকিছু স্তব্ধ। খানিকক্ষণ বাদে দেখা যায় তারা সবাই এখন উক্ত বিমানের ভিতরে, কিন্তু বাইরের কিছুই দেখা যাচ্ছে না। তারা এখন বরফের অনেকটা নিচে আটকা পড়ে আছে। আর এই জায়গায় শ্বাস নেওয়াটা তাদের এখন খুব দুষ্কর। বেশ কয়েকজন ইতিমধ্যে মারা গেছে। যারা বেঁচে আছে তাদের অবস্থা বেশ খারাপ। তো তারা হিসেব করে দেখে এখন পর্যন্ত মোট ৮ জন সদস্য মারা গেছে। তো এখন তারা সবাই এইখানে অপেক্ষা করছে। বের হওয়ার কোনো সুযোগ নেই, বাইরে তুষার ঝড় চলছে। তো এইভাবে শ্বাসরুদ্ধকর অবস্থায় কেটে যায় বেশ খানিকটা সময়। নুমা বের হওয়ার জন্য তাদের উপরে থাকা বরফগুলো ভাঙছে, কিন্তু কোনোভাবেই বরফ ভাঙা শেষ হচ্ছে না, কারণ তারা বরফের অনেকটা নিচে আটকে গেছে। এইভাবে তারা বরফের নিচে আরও 2 দিন কাটিয়ে দেয়। তো করার কিছুই নেই, তারা সবাই হতাশ হয়ে বসে আছে। একজন তাদের উপরে থাকা বরফগুলো ভাঙছে। এইভাবে বেশ খানিকক্ষণ চেষ্টার পরে সে অবশেষে সূর্যের আলোর সন্ধান পায়। বাইরে আকাশ দেখা যায়। এটা দেখে তারা বেশ খুশি। তো এরপর নুমারা সবাই উক্ত জায়গা থেকে উপরে চলে আসে। তারা যে এখনও বেঁচে আছে এইটা ভেবে তারা সবাই বেশ খুশি। কিন্তু তাদের প্লেনের কোনো হদিসই নেই, সেটা বরফের নিচে আটকে আছে। তো এরপর তারা সবাই প্লেনের উপর থেকে বরফগুলো সরানোর কাজে লেগে পড়ে। একটা পর্যায়ে তার প্লেনটিকে অর্ধেকটা বের করতে সক্ষম হয়। যাই হোক, ৩৫তম দিনে তাদের সাথে থাকা আরেকজন সদস্য মারা যায়। তো নুমারা তখন বেশ ভেঙে পড়ে। তারা এইভাবে আর দিন কাটাতে পারছে না। এরপর দেখা যায় নুমা সহ 4 সদস্যের একটা টিম তারা আবার বেরিয়ে পড়ে। তারা এইবার আন্দিজ পর্বত থেকে আর্জেন্টিনার দিকে রওনা দেয়। বাহিরে প্রচণ্ড ঠান্ডা, চারপাশে বেশ তুষার। তো এরই মাঝে তারা 4 জন এগিয়ে চলছে। বেশ খানিকটা হাঁটার পরে নুমা অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। বাকিরা এসে নুমাকে তোলে। তো দেখা যায় নুমার পায়ের অবস্থা ভালো না, সেখানে ক্ষত হয়ে গেছে। সুতরাং নুমা তাদের সাথে যেতে পারবে না। তো নুমা ফিরে আসে। বাকিরা আবার রওনা দেয়। তবে নুমা প্লেনে ফিরে আসলে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। ওই দিনই প্লেনে তাদের অন্য এক সদস্য মারা যায়। এতে তারা আরও বেশি ভেঙে পড়ে। তবে নুমার অবস্থাও অতটা ভালো ছিল না। পরের দিন সকালে বাকি 3 জন প্লেনে ফিরে আসে, যারা আর্জেন্টিনার উদ্দেশ্যে বেরিয়েছিল। তো তারা এসে জানায় তারা অনেকটা দূরে গিয়েছিল। একটা পর্যায়ে তারা প্লেনের পেছনের অংশটা খুঁজে পায়। সেখানে তারা বেশ কিছু সুটকেস পায়, সাথে কিছু চকলেট আর মদের বোতল। আর তেমন কিছুই ছিল না। তবে তারা সেখানে ব্যাটারিটি খুঁজে পায়।
তো এখন তাদের রেডিওর জিনিসপত্র নিয়ে আবারও সেখানে ফিরে যেতে হবে। তাদের এইখান থেকে ফিরতে হবে, না হলে তারা মারা পড়বে। তো পরে তারা 4 সদস্যের একটা টিম আবারও প্লেনের পেছনের অংশের দিকে রওনা দেয়। নুমার অবস্থা ভালো না, সে যেতে পারবে না। তো তারা 4 জন প্লেনের বাকি অংশের কাছে এসে রেডিও ঠিক করার কাজে লেগে পড়ে। একটা পর্যায়ে তারা রেডিও ঠিক করতে সক্ষমও হয়, কিন্তু তাদের কথা ওপাশ থেকে কেউ শুনতে পায় না। তারা এটা ঠিক করার সময় ভুলবশত সেখানে ফায়ারিং করে রেডিও পুড়ে যায়। তাদের শেষ ভরসাটাও তারা হারিয়ে ফেলে। এতে তারা বেশ ভেঙে পড়ে, তীব্র রাগও হয়। তো তারা তখন উক্ত জায়গায় একটা নোট লিখে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা বিমানের বাকিদের কাছে চলে আসে। তবে তারা সাথে করে কয়েকটা ওয়াটারপ্রুফ ব্যাগ নিয়ে এসেছে। এটা দিয়ে তারা বড়সড় একটা স্লিপিং বেড বানাতে পারবে। এইভাবে কেটে যায় আরও বেশ কয়েকটা দিন। আজ 58তম দিন। তারা মাত্র কয়েকজন বেঁচে আছে। তো এমনই একদিন রাতে নুমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। বাকিরা নুমার সেবা করে। সকাল হলে দেখা যায় আজকের গল্পের নায়ক নুমা আর বেঁচে নেই, সে মারা গেছে। আর এই গল্প সে নিজেই তার ডায়েরিতে লিখে যায়। এমনকি সে যেদিন রাতে মারা যায় সেদিনও সে লিখে গেছে আজ রাতে সে ঘুমের ভেতরে মারা যাবে। তো ওই দিনই তার মৃত্যু হয়। নুমার মৃত্যুতে সবাই একদমই হতবাক আর কষ্টে ভেঙে পড়ে। নুমার পকেটে তারা একটা কাগজ পায়। সবাই সেই কাগজটি পড়ে। কাগজে লেখা ছিল, বন্ধুর জন্য জীবন দেওয়ার চেয়ে বড় ভালোবাসা আর কিছু নেই। মৃত্যুর পরে তার লাশ বাকিদের ভক্ষণের জন্য অনুমতি দিয়ে দেয়। যাই হোক, তারা এখন আর দেরি করবে না, তাদের যে কোনো মূল্যেই বেঁচে ফিরতে হবে। তাই তারা পরের দিন সকালে 3 সদস্যের একটা টিম আবার বেরিয়ে পড়ে। এইবার তারা সাহায্য ছাড়া আর ফিরে আসবে না। খাবারের জন্য মাংস আর তাদের বানানো স্লিপিং ব্যাগ নিয়ে তারা 3 জন বেরিয়ে পড়ে। এরপর শুরু হয় এই 3 জনের আন্দিজ পর্বতমালা পাড়ি দেওয়ার এক দুঃসাহসিক অভিযান। রাত নেমে আসলে তারা বরফের পাহাড় খুঁড়ে থাকার জন্য জায়গা তৈরি করে। এরপর তারা সাথে থাকা স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে জড়সড় হয়ে রাত পার করে। শরীর হিম করা প্রচণ্ড ঠান্ডায় তাদের অবস্থা মারাত্মক। তো তারা এইবার আর দমে যায় না। যে করেই হোক তাদের এইবার এই জায়গা থেকে বের হতেই হবে। বাকিদের জন্য সাহায্য নিয়ে তারা ফিরে আসবে। তবে দেখা যায় তারা যতটা সামনে যাচ্ছে আন্দিজ পর্বতমালার বিশালতা যেন আর শেষ হয় না। তো এইভাবে করে তারা 3 জন আরও সামনে এগোতে থাকে। তবে একটা জায়গায় যাওয়ার পর তারা দেখে তাদের আরও অনেকটা পথ যেতে হবে। এতে করে তাদের 1 সপ্তাহের মতো সময় লাগবে। সুতরাং তাদের সাথে যে খাবার রয়েছে এতে তারা 1 সপ্তাহে 2 জনই টিকে থাকতে পারবে। তো করার কিছুই নেই, তাদের একজনকে এখন ফিরে যেতে হবে। তো নান্দো আর রবার্তো নামের এই 2 জন তারা সামনে এগোয়। বাকি একজন সে প্লেনে ফিরে আসে। সে এসে বাকিদের জানায় নান্দোদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, সুতরাং তারা সাহায্য ছাড়া ফিরে আসবে না। তো এই দিকে দেখা যায় নান্দো আর রবার্তো তারা হাল ছাড়ে না, তারা এগিয়ে যাচ্ছে। তো এইভাবে তারা বেশ কয়েকদিন ধরে একটানা উক্ত পর্বতে যাত্রা করে। উদ্দেশ্য যে করেই হোক না কেন তাদের সাহায্য পেতেই হবে। তো একটা পর্যায়ে তারা উক্ত তুষার ঢাকা পর্বত ছেড়ে বের হতে সক্ষম হয়। তারা 2 জন একটা জঙ্গলের ঝর্ণার কাছে এসে পানি পান করে। রবার্তোর তখন একদিকে তাকিয়ে তার চোখ আটকে যায়। সে নান্দোকে ডাকে। নান্দো তাকালে দেখে নদীর ঠিক ওপারে ঘোড়ায় চেপে একজন রাখাল দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। প্রায় 72 দিন পর তারা বাইরের কোনো একজনকে দেখতে পেল। তারা তো বেশ খুশি। লোকটিকে তারা সাহায্যের জন্য ডাকাডাকি করে। রাখাল তখন কাগজ আর কলম নদীর ওপারের দিকে ছুঁড়ে মারে। রবার্তোরা তখন সমস্ত কথা উক্ত কাগজে লিখে রাখালের কাছে পৌঁছে দেয়। এই খবর তখন দ্রুত উদ্ধারকারী দলের কাছে পৌঁছে যায়। উদ্ধারকারী দল এই খবর জানতে পেরে তারা একদমই অবাক। রবার্তো আর নান্দো ওই রাখালের বাসায় এসে খাবার খায়। 72 দিন ধরে তারা শুধু পানি আর মানুষের মাংস খেয়ে বেঁচে আছে। তারা অনেকটা তৃপ্তি নিয়ে খাবার খায়। একটু পরে উক্ত জায়গায় বেশ কিছু সাংবাদিক মিডিয়ার লোক চলে আসেন। তারা এসে নান্দোদের সাথে কথা বলেন। অন্যদিকে প্লেনের বাকিদের দেখা যায় তাদের অবস্থা তেমন ভালো না। তারা সবাই নান্দোদের অপেক্ষায় আছে কখন তারা সাহায্য নিয়ে আসবে। তো তখনই তারা তাদের কাছে থাকা রেডিওর মাধ্যমে শুনতে পায় একটি খবর প্রচারিত হচ্ছে। খবরে বলা হয় 72 দিন আগে আন্দিজ পর্বতে বিধ্বস্ত উরুগুয়ের বিমান থেকে 2 জন যুবক ফিরে এসেছে, রবার্তো আর নান্দো। এটা শুনে বাকিরা সবাই জীবনে একটা নতুন আশা খুঁজে পায়। তারা সবাই বেঁচে গেছে এটা ভেবে সবাই তারা আত্মহারা। অন্যদিকে দেখা যায় উদ্ধারকারী হেলিকপ্টার নান্দোকে নিয়ে বেরিয়ে পড়ে বাকিদের নিয়ে আসার জন্য। এইদিকে বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নেয়।
তারা সবাই একসাথে শেষবারের মতো মজা করে। 72 দিনের এই একসাথে থাকার তাদের বন্ধুত্ব যেন বহু বছরের পুরনো। এই দিনগুলো তারা কখনোই ভুলতে পারবে না। খানিকক্ষণ বাদে উদ্ধারকারী হেলিকপ্টার এসে উক্ত জায়গায় পৌঁছে যায়। তারা জীবনে এই প্রথমবারের মতো এতটা খুশি হয়েছে, যা তারা আগে কখনো কোনো কারণেই হয়নি। সবাই আনন্দে আত্মহারা। তারা দীর্ঘ 72 দিন পরে এই ভয়ানক জায়গা থেকে বাড়ি ফিরে যেতে পেরেছে। এরপর সবাই হেলিকপ্টারে উঠে পড়ে। তবে শেষবারের মতো তারা নিচে তাকিয়ে তাদের এতদিনের থাকার জায়গাটা দেখতে ভুলে না। খানিকক্ষণ বাদে তারা আন্দিজ পর্বতমালা থেকে লোকালয়ে উদ্ধারকারী টিমের কাছে চলে আসে। তারা মোট 16 জন বেঁচে ফিরতে পেরেছে। তাদের এই ঘটনা তখন উত্তর আমেরিকার ইতিহাসকেও নাড়িয়ে দিয়েছিল। ফিরে এসে তারা তাদের পরিবারকে দেখে আত্মহারা। এই মুহূর্তটা যেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মতোই। সবাই এই বীরদের দেখার জন্য আসে। এরপর তাদের সবাইকে শারীরিক পরীক্ষা ও সুস্থতার জন্য নেওয়া হয়। তো ঘটনার কিছু বাস্তব চিত্র দেখানো হয়েছে। এই মানুষগুলোই বাস্তবে ফিরে আসা আসল বীর। জীবন যে কতটা ভয়াবহ হতে পারে, এই বেঁচে যাওয়া 16 জন তার প্রমাণ হিসেবে ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে রয়েছেন। 45 জন যাত্রী থেকে তারা মাত্র 16 জন যাত্রী বেঁচে ফিরতে পেরেছিল। তবে যার অনুপ্রেরণায় এই মুভিটি তৈরি হয়েছে, অর্থাৎ নুমা, সে বেঁচে নেই। এই ঘটনা ইতিহাসের সবথেকে ভয়াবহ জায়গা থেকে বেঁচে ফিরে আসার ঘটনা হিসেবে বিবেচিত হয়। যাই হোক, মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। তো আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।